তোলপাড় করা ব্যথা নিয়ে নিসা তড়পাচ্ছে। ওর মনে হচ্ছে ও যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। ব্যথা সহ্য করার মতো মানসিক শক্তি ওর নেই। সাদ খুলে ফেলা শার্টটা দ্রুত পরে নিয়েছে। দিক বেদিক জ্ঞান হারিয়ে ফোন হাতে নিচ্ছে, রাখছে। কি করবে বুঝে উঠতে পারছে না। নাফিয়াকে বলে, সরকারি হাসপাতাল? সরকারি হাসপাতালেই ভালো হবে। কোনো ক্লিনিকে গেলেও লাভ নেই এখন। গাইনোকোলজিস্ট সব সেমিনারে গিয়েছে ঢাকা। আমি ডক্টর কাশফিয়াকে কল করেছিলাম আমার আপডেট দিতে। তখন জেনেছি হসপিটালে একজন স্পেশালিস্ট আছে, তবে তিনি কোনো প্রাইভেট সার্জারি করেন না। চলো যাই। তুমি শিওর অ্যাপেন্ডিসাইট সার্জারি লাগবে? সাদের গলা শুকিয়ে গিয়েছে। নাফিয়া বলে, 70% নিশ্চিত। আর অ্যাপেন্ডিসাইট হলে সার্জারি তো লাগবেই। চলো, দেরি করো না। এ ব্যথা সহ্য করার মতো না। শাওকি, গিয়ে অটো ডাক, অ্যাম্বুলেন্স লাগবে না। সাদ, ওকে কোলে তোলো। আমি ব্যাগ গোছাচ্ছি। সিমিন, গিয়ে রান্নাঘর থেকে ফ্লাক্স বের কর। আম্মা, একটা কাঁথা আর ধোয়া চাদর দেন। নাফিয়া লাফিয়ে লাফিয়ে নিসার ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। বাকিরা চলে যায় যে যার কাজে। সাউকি যাওয়ার আগে বিরস গলায় বলল, ধুর, এইবার একটা গাড়ি কিনতেই হবে ভাবি। এখন কিন্তু প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে এই বাড়ির। নাফিয়া তাড়াহুড়ো লাগিয়ে বলল, আচ্ছা, আমি যাওয়ার আগে আব্বাকে বলে একটা 4 চাকা কেনাবো। ঠিক আছে, যাও গিয়ে অটো ঠিক করো। বাড়িতে এক প্রকার ধুমধুমার লেগে গিয়েছে। পাজাকুলা করে নিসাকে নিয়ে নামছে সাদ, পেছনে নাফিয়া, সিমিন। সাদের কণ্ঠে চেপে আছে প্রকট উৎকণ্ঠা। ও শুধু থেমে থেমে কয়েকবার বলল, ভাবি, সদর হাসপাতালে নিয়ে যাব? সত্যি? বিরক্ত নাফিয়া। নাক সিটকেও না তো সাদ। ভুরি লোকের অপারেশন হয় ওখানে। বরগুনা প্রাইভেট ক্লিনিকগুলোর থেকে বেটার। এছাড়া কোনো ওয়ে নেই। নিসা তীব্র যন্ত্রণায় নয়, এবার আর্তনাদ করে উঠে দুশ্চিন্তায়। সাদের শার্ট খামচে ধরে কাহিল স্বরে বলে, অপারেশন, সার্জারি, এসব কি বলছেন আপনারা? সাদ মেয়েটাকে ভরসা দিতে চাইল। ধিমি আওয়াজে বলল, জান, একদম দুশ্চিন্তা না, আমি আসি তো। নিসার চোখ দুটো টলটলে ফুপিয়ে উঠল আবার। আপনি থেকে কি হবে? কাটাকাটি তো আমাকেই করবে। আমি ভয় পাই। এটা কেন হয়েছে আমার? সাদ জবাব না দিয়ে লম্বা কদমে এগিয়ে যাচ্ছে উঠানের দিকে। অসীম তালুকদার অসুস্থ শরীর নিয়েও সদর দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে ধরে আছে শাহনাজ। তারা থেকে যাবে বাড়িতে। নাফিয়া, সিমিন তাড়াহুড়ো করে যখন স্লিপারে পা গলাচ্ছিল, তখন অসীম ব্যগ্রস্বরে বলে যায়, খবরাখবর সব জানাবি, কোথায় কি কি খরচ হয় সব জানাবি। ওর ভরসায় বসে থাকবি না। ওর পকেটে নেই মনে হয় কেমন? একটু থেমে বাইরে উকি দিল আবার। সাদ নিশাকে নিয়ে উঠল অটোতে। অসীম বলে যেতে লাগলেন, ওরে ঠিকভাবে ধর, বেকাবাইলে ফেলিস না। এজন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে হয় তো। কি যে করিস না। সাদ বাবার কথায় মলিন হাসলো। নিসাকে টেনে একদম বুকের সাথে লাগিয়ে নিল। শক্ত হাতটা চেপে রাখলো কোমরে। নাফিয়া, সাউকিয়া, সিমিন গিয়ে লাফিয়ে উঠে বসলো অটোতে। মূর্ছনার আজকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে শিফট ছিল। ও গিয়েছিল নিচতলায় বড় ম্যামের কেবিনে। সেখান থেকে ওকে ওয়ার্ড বয় গিয়ে ডেকে এনেছে। নতুন রোগী ভর্তি হয়েছে, তাকে ক্যানুলা পড়াতে হবে। মূর্ছনা গিয়ে অবাক হয়ে কিছুক্ষণ পরিবারটিকে দেখল। সাদ তখন নিশাকে বেডে শুইয়ে দিয়ে একটু স্থির হয়ে দাঁড়ালো। লিফটে একটু সমস্যা হয়েছে বিধায় তাকে 3 তলা অব্দি মেয়েটাকে কোলে নিয়ে উঠতে হয়েছে। হাত ধরে গিয়েছিল। মূর্ছনা এগিয়ে গিয়ে ভর্তির কাগজপত্র আগে দেখল, তারপর দেখল ডাক্তারের রিসিপ্ট। নাফিয়ার দিকে তাকিয়ে সামান্য হেসে বলে, ভালো আছেন আপনি আপু? শরীর ঠিকঠাক? নাফিয়া মাথা নাড়ে। আরে দেখুন না, হঠাৎ করেই ব্যথা শুরু হলো ওর। যা বুঝতে পারলাম অ্যাপেন্ডিসাইট। ডক্টরও সেটা ইঙ্গিত করলো। এখন টেস্ট করাবো। জি, আমি ল্যাব থেকে ভাইয়াকে ডাকছি, এক্ষুনি টেস্ট হবে। সাদ তুমুল অস্থির। তার ভেতরকার উদ্বিগ্নতা, অপরাধবোধ বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। রাগঢাক না রেখে মূর্ছনা সহ ওর টিমের আরো 2 সিস্টারের দিকে তাকিয়ে বলে, এইটার ব্যাপারে জানি, তবে জানি না এইটা ঠিক কেমন হয়। আচ্ছা, মেয়েদের খুব ছোট বয়সে বিয়ে হলে তাদেরকে এই রোগটা হয়? আমার পড়াশোনা কমার্সে, আমি ঠিক জানি না অতটা কেন হয়। ওর যে এত অল্প বয়সে বিয়ে হলো, সেজন্য এটা সামহাউ আমি দায়ী? নাফিয়া হাঁ করে তাকিয়ে আছে সাদের দিকে। মূর্ছনারও একই দশা। এত বড় শক্তপোক্ত দেখতে পুরুষটির কি সরল প্রশ্ন, এ পাগল নাকি? অ্যাপেন্ডিসাইটিস তো ঘরে ঘরে হয়। এত অজ্ঞতা নিয়ে শিক্ষিত মানুষ এক্সিট করে বর্তমানেও। সাদ মূর্ছনার দিকে তাকিয়ে অস্থির গলায় বলল, অ্যাঞ্চামি, আরে আমি আসলেই জানি না এসব। চোখ ফোটার পর থেকে রাজনীতি নিয়ে কেটেছি। দুনিয়ার এসব হাবিজাবি রোগ সম্পর্কে এত আইডিয়া নেই আমার।
আমি মোট হাতে গোনা কয়েকটা রোগের নাম জানি। জ্বর, সর্দি, কাশি, ক্যান্সার, টাইফয়েড, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি। ভাইয়া ভাইয়া কাম ডাউন, এটা আপনার জন্য হয়নি। এসব রোগ ছেলে মেয়ে সবার হয়। কেন হয় সেটা একটু পরে ব্যাখ্যা করি। আমি আপুকে স্যালাইন লাগাই। সাদ হাফ ছেড়ে একপাশে সরে যায়। এই কামরায় আরো 3 জন পেশেন্ট ও তাদের পরিবারের লোক আছে। এতক্ষণ সাদের কাণ্ড দেখে নিজেরা হাসাহাসি করে থেমে গিয়েছে। সাদের বিরক্তি বাড়ছে। নাফিয়াকে একপাশে নিয়ে খমখম করছে বারবার। ধুর, এটা কোনো পরিবেশ হলো? ওকে আমি এখানে রাখবো না। না মানে না। বেশি বুঝো না তো, ডক্টর রিপোর্ট দেখে এনশিওর করুক আগে। সার্জারি এখানেই হবে। ব্যথায় ভেঙে চড়ে যাচ্ছে নিসা। সাদ এসে মাথার কাছে চুপ করে বসে রইল। তার দুশ্চিন্তার শেষ নেই আসলে। দিন 15 বাদে মেয়েটার পরীক্ষা, কি হবে কে জানে। টেস্ট হলো, ডাক্তার এসে রিপোর্ট দেখে নিশ্চিত করলো অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন লাগবে। নার্সদের নির্দেশনা দিয়ে কক্ষ থেকে বেরোতে নিলে সাদও বেরুলো পেছন পেছন। ওর আসলে মন কোনোভাবেই সায় দিচ্ছে না সার্জারিটা এখানে করাতে। ওটির সামনে গিয়ে একবার ঘুরে এসেছে সে। মোটে একটা ওটি চলবে আজ। সার্জারির ডাক্তার 3 জন। ওটির বাইরে তৃণমূল পর্যায়ের প্রসূতি মায়েদের ভিড়ভাট্টা। কোনো মতে দায়সারাভাবে সার্জারিগুলো হচ্ছে খুব সম্ভবত। সাদ জেনেছে এই ভদ্রমহিলার ডিউটি টাইম শেষ হবে রাত 8টায়। এরপর নাকি কোথায় কন্ট্রাক্টে সার্জারি করতে চলে যাবে বরগুনাতে একটা প্রাইভেট ক্লিনিকে। সাদ গোপন তথ্যটা সুব্রত মারফত পেয়েই পিছু নিল তার। ডাক্তার হুজাইফা বরিশাল শেরে বাংলা মেডিকেলের সাদকে পিছু নিতে দেখে বলল, কিছু বলতে চান? জি, একটু একপাশে আসুন কাইন্ডলি। সবটা শুনে হুজাইফা একটু চিন্তিত ভঙ্গিতে বলে, আমি কোথায় সার্জারি করতে যাবো এটা আপনি জানলেন কিভাবে? সেটা বড় কথা না। আমি আপনার সাথে একটা কন্ট্যাক্ট করতে চাই। আমার ওয়াইফকে আমি ওই ক্লিনিকে শিফট করব এবং আপনি ব্যবস্থা করবেন। টাকা পয়সা যা লাগে আমি দেব। হুজাইফা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ছাড়পত্র নিয়ে নিন। তবে ওখানে গিয়ে রিসেপশনিস্টকে আমাকে কল ধরিয়ে দিবেন। আর কমপক্ষে 1020 টাকা ম্যানেজ করে রাখুন প্রাথমিকভাবে। শিওর। সাদ থ্যাঙ্কস বলে মাথা নেড়ে রুদ্ধশ্বাসে ছুটল নিসার ওয়ার্ডে। নাফিয়া শুনে চোখ কপালে তুলে বলল, উফ, এত অধৈর্য না তুমি? আচ্ছা আচ্ছা, গোছাও তবে এবার সবটা। আব্বাকে কল করে বলছি টাকা পাঠাতে। সাদের কথা শুনেই থামালো নাফিয়াকে। ভাবি দরকার নেই, আমি ম্যানেজ করব। নিসা এতক্ষণে চোখ মুছে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাদের গম্ভীর মুখটাতে। এই মানুষ কি ম্যানেজ করবে নিসা বুঝতে পারছে না। নিসা সাদের ওয়ালেটের খবর রাখে। সব টেস্ট ফেস্ট করিয়ে এখন বড়জোর 700-800 টাকা আছে। এই পরিস্থিতিতে নিসা সরকারিভাবে সার্জারি করাতে জেদ ধরল। সাদ মানল না। সিস্টার ডেকে নিসার হাত থেকে স্যালাইন খুলিয়ে ফাঁকা করলো আশপাশটা। ওয়ার্ডে তখন বাকি পেশেন্টদের কেউই ছিল না। এমত অবস্থায় নিসা একটু ধাতস্থ হবার চেষ্টা করে বড় দুর্বল গলায় পড়ল, কি করবেন? সোনার গয়না একটা বন্ধক রাখবেন? সাদ বলছে না কথা। নিসাকে কোলে তুলে নেয়। নিসা সাদের অভিব্যক্তি বুঝতে অপারগ। ওর গলা জড়িয়ে ধরে আগের থেকেও বেশি উৎকণ্ঠা নিয়ে বলে, আচ্ছা শুনুন, বিয়ের গয়নাগাটি না হয়ে না ধরলেন, আমার একটা আংটি আছে মায়ের কাছে রেখে যাওয়া, ওটা নেবেন? কথাটা বলে শেষ করতে আর পারল না নিসা। বিষ বেদনায় নীল শরীরটা কাঁপলো সাদের ধমকে। হুটহাট মেজাজ হারিয়ে ফেলা সাদ একটা বিশ্রী ধমক দিল। একটা চর্মাবো ধরে একদম চুপ, অতি ফাজিল। নিসা ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে পেট চেপে কেঁদে ফেললো। নাফিয়া এগিয়ে এসে সাদকে ধমকায়, কই ছাড়ো তো, ও বেচারিকে কি ধমকাচ্ছ? তুমি পাগল নাকি? ও কেন এত বেশি বোঝে? আমি অপদার্থ নাকি? বউয়ের স্বর্ণবেশের সার্জারি করব? কথা যদি স্থান বেশি বলতে না পারে তাহলে বলে দাও যাতে না বলে। ওর স্বামী বদমেজাজি, এটা বুঝে ওকে কথা বলতে হবে, নয়তো মুখে যেন কুলু পেটে বসে থাকে। আমি নিতে পারি না এমন অবুঝবো না যা আমার রেগুকে হার্ট করে। অতি এক্সেস। নিসা অভিমানে চোখ বুজে রইল। সাদ কপাল কুচকে লম্বা লম্বা পা ফেললো সামনে। নাফিয়া নিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো সাদের পাশে। আদুরে সরে বলে, ওরে নিসামণি, এটাকে আমি যাওয়ার আগে মানুষ করে দিয়ে যাব, লক্ষ্মী বোন আমার, কাঁদিস না। নিসার অভিমানের বেলুনে খোঁচা পড়ল নাফিয়ার এই কথায়। সাদকে ধরে রেখে সাদের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলতে থাকে, আমি মরতে বসেছি, তবুও ওনার বুঝদারের মতো আচরণ চাই। ভালো কিছু বললেও ভাবে আমি ওনাকে হার্ট করে কথা বলেছি। এতই যখন কথায় কথায় দোষ, স্ত্রী হিসেবে যদি স্বামীকে পরামর্শই না দিতে পারি, তবে আর কথাই বলবো না কোনো। এই যে মুখে কুলু পাটলাম, উনি যেন তখন আবার দোষ না বের করে ভাবি, যেন না বলে আমি কথা না বলে বেয়াদবি করছি ওনার সাথে। ওনাকে বলে দিও। হ্যাঁ বলো না কথা, আমার আরো ভালো লাগবে বোবা বউয়ের সংসার করতে।
রাগ উঠলে মনের খাইশ মিটে দুই একটা ঘা দিব, তখন চেঁচাবে না, শান্তি শান্তি। এই জন্য প্রকৃতই সুখী সংসার। নিসা কান্নাকাটি থামিয়ে সাদের মুখ দেখতে লাগলো। ফাজলামি শেষ করে সাদের মুখ ভাবলেশীন। সে হাঁটছে তো হাঁটছে। নিসা দীর্ঘশ্বাস ছাড়লো। সাদের উপর অভিমান করে সাদের বুকেই ওর অভিমানী মুখটা লুকিয়ে রাখলো। এবার নাফিয়া দুজনের খুনসুটি আর অভিমান দেখতে দেখতে কিছুক্ষণ মন খুলে হাসলো। তারপর হঠাৎই মুখটা কালো হতে থাকলো ওর। দু চোখ ভরে এলো ওর। সামনে একটা অভিমানী বউ আর তার বুকের সাথে মিলিয়ে অতি সাবধানে সিঁড়ি বেয়ে নামতে থাকা প্রেমময় একজন স্বামীকে দেখে এ অতি সুন্দর। এই ঝগড়াঝাটি, এই ধমক, এই কাদাকাটি অতি স্বর্গীয়। নাফিয়ার নজর না লাগুক। সাউকি আর সিমিন গিয়েছিল ভর্তির কাগজ নিয়ে 5 তলায় সিস্টার ডেস্কে। ওখানে কোনো নার্স না পেয়ে ও আর সিমিন ছুটতে ছুটতে সিঁড়ি কাঁপিয়ে নামছিল। গতির কোনো নিয়ন্ত্রণ ছিল না দুজনের। লোকজন যারা উঠছে তারা কেবল ভ্রু কুচকে ফেলছে এমন পাগলা দৌড় প্রতিযোগিতা দেখে। এমন সময় একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটল। 3 ধাপ রেখে সাউকি লম্বা লম্বা লাফ দিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো সামনেই। ঠিক পড়লো না, মুহূর্তের মধ্যে টের পেল কেউ তাকে ধরে রেখে বিকট চিৎকার দিয়ে ফেলেছে। ইতিমধ্যে স্বরটা পরিচিত, স্বরটা আতঙ্কিত, স্বরটা কম্পিত। ভাইয়া, এক্সকিউজ মি। সাউকি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চোখ মুখ খিচিয়ে তাকে ধরে আছে মূর্ছনা। বড় বড় করে ফেলছে শ্বাস। সাউকি যেন বোকা হলো ওই মুহূর্তে। হিতাহিত জ্ঞান হারিয়ে কেবল চেয়েই থাকলো। সিমিন এগিয়ে এসে ছাড়িয়ে নিল ভাইকে। ও সরতে মূর্ছনা নড়ে চড়ে উঠল, লাফিয়ে গেল দেয়ালের পাশটাতে। মুখ জুড়ে অস্বস্তি আর প্রকট লজ্জা। চোখ মেঝেতে স্থির রেখে ছটফট করতে লাগলো ভেতরে ভেতরে। সাউকি কাশলো। 2 মিনিট কিছু না ভেবে তোতলে বলল, সরি, হ্যাঁ আমি আসলে তাড়াহুড়ো। ইটস ওকে। আপনার ভাবিরা গেলেন? জি এই মাত্র। তারা নিচেই দাঁড়িয়ে, আমি কাগজটা নিতে এলাম। মূর্ছনা অ্যাপ্রনের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে আস্তে ধীরে বলে, আপনার আর কতগুলো ভাবি? সাউকি হঠাৎ অল্প হাসলো, বলল, আমরা 3 ভাই। আমি ছোট, 2টো ভাবি, নিজে বিয়ে করিনি। এই ভাইয়া বুঝি এই ভাবিকে খুব স্নেহ করে? ছুটিটা চমৎকার, একদম আদুরে। সাউকি অমায়িক একটা হাসি দিল, বলল, আচ্ছা, ভাবির ওষুধপত্র ভাইয়া কি বুঝে নিয়েছে? সার্জারির জন্য কি সব কিনেছিল সেগুলো? মূর্ছনা মাথা নাড়ে। সাউকি মাথা নুয়ে সামনে পা বাড়িয়ে বলে, জি ধন্যবাদ। তবে আসসালামু আলাইকুম, দোকানে আসবেন? মূর্ছনা মনে মনে দিল সালামের জবাবটা। সাউকি চলে যাওয়ার পরেও মিনিট খানেক সেখানে দাঁড়িয়ে রইল। আপন মনে বলতে লাগলো, সুন্দর, সহজ, সুদর্শন ফ্যামিলি ম্যান। বরিশালের কোনো কোনো ছেলে একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল দেখতে। বিয়ের পর কেমন হয় এরা কে জানে। বড় ভাইয়ের মতো না হলেই হয়। সাউকির পিছু পিছু যেতে যেতে সিমিন হঠাৎ বলল, এই তোর মূর্ছনা? আমার নয়, তোর গল্পের নায়িকা মূর্ছনা। ওই একই হলো। কিন্তু ভাইয়া, তুই একটা ইনফরমেশন দিসনি আমায়। কি? এই মেয়ে থুতনিতে তো মারাত্মক দেখতে একটা টোল আছে। পুরো লাড্ডুর মতো মিষ্টি এই মেয়ে। ভালো হয়েছে দেখা হয়েছে। এখন থেকে গল্পে এই চেহারা বর্ণনা করতে সুবিধা হবে। সাউকি হাঁটতে হাঁটতে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নেমে বলল, আর কোন এপিসোড দিয়েছিস? না, বাড়ির ঝামেলা আর পড়ার চাপে দেওয়া হয়নি। আচ্ছা, এরপর থেকে যখন আবার লিখবি এই মেয়ের ঠোঁটের নিচে তিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আজ খুব কাছ থেকে দেখলাম। ভাইয়ের কথা শুনে হাতের ফাইলটা দিয়ে আচমকা ওর গায়ে একটা বাড়ি মারল সিমিন। রাগ দেখিয়ে বলল, ভাইয়া তুই খারাপ। সাউকি হাসছে, হাসতে হাসতে বলছে, লেহ, তোদের গল্পের নায়করা ইতরামি স্যাস্টামি করলে সেটা রোমান্টিক, আর আমি একটু সুযোগ পেয়ে তিলটা খেয়াল করলাম, অমনি আমি খারাপ। এ তো না ইনসাফি হ্যায়। নিসাকে সেন্ট্রাল প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করিয়ে সাদ বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। তখন নিসার স্যালাইন চলছিল। ওকে খাবার দিতে বারণ করেছে ইতিমধ্যে। নাফিয়া ছিল দেখভালের দায়িত্বে। সাউকি আর সেমিন বাড়ি ফেরেনি অবশ্য। ওরা রিসেপশনে পায়চারি করছে তখন থেকে। রিমা এসেছে ওই রাতে ছুটতে ছুটতে। এসে বোনের কেবিনে বসে কাঁদছে বোনের দুশ্চিন্তায়। ওকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে নাফিয়া উঠে বসলো নিসার মাথার কাছে। একটা ইঞ্জেকশন দিয়েছে বলে ব্যথাটা কিছুটা স্তিমিত নিসার। ভীষণ ক্লান্ত, ঘুম ঘুম চোখে চেয়ে আছে সিলিং এর দিকে। মাথায় হাত বুলিয়ে দিতে থাকা নাফিয়াকে ডেকে বলল, উনি কি আসবেন আমি ওটিতে যাওয়ার আগে? তখন বলেছি কথা বলবো না, ওনার মুখ দেখবো না, এটা তো আর বলিনি। নিসার কণ্ঠে কান্না চেপে বসেছে। নাফিয়া একটু হাসলো, নরম গলায় বলল, ও টাকা আনতে গিয়েছে বোকা, এক্ষুনি আসবে। তুই একটু চুপ করে থাকতো। আচ্ছা শোন, এখন তোকে কিছু কথা শিখিয়ে রাখি। আজ তুই টাকা দেওয়ার কথা বলে একটুও অন্যায় করিসনি। তবে শোন, তোকে পুরুষদের একটা সাইকোলজি বলি।
যেহেতু এই ইগোয়েস্টিক ছেলের সাথে তোর সংসার করতে হবে। শোন, ও এখন বেকার, এজন্য এমনিতেও ওর মন ছোট থাকে, একটু ইনসিকিউর থাকে। তাই তুই কথাগুলো যেভাবে বলিস না কেন, ওর মধ্যে বিদ্যমান মেল ইগো আগ বাড়িয়ে সেটা গায়ে টেনে হার্ট হয়। এটা পুরুষের বৈশিষ্ট্য রে। তবে এখান থেকেই বোঝা যায় ও একটা চমৎকার দায়িত্বশীল স্বামী হবে। ব্যাপারটাকে পজিটিভলি নিয়ে খুশি হ। তাই বলে আমি ভালো কথাও বলতে পারবো না? এত গুমর, এত মেল ইগো, হাজবেন্ডের ঠেকে গেলে বউ হেল্প করে না? নাফিয়া হেসে বললে, পুরুষের গুমর থাকতে হয় রে, একেবারে নাই হয়ে গেলে বিপদ। এই যুগে ভুড়ি ভুড়ি ছ্যাঁচড়া হাজবেন্ড পাবি তুই, যারা বউয়ের বিপদে সব শ্বশুরবাড়ির মাথায় গুছিয়ে দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। সাদের মতো রকচটা সপুরুষ হাতে গোনা কয়েকজন আছে। একটু একটু মানিয়ে চলবি, একটু একটু অভিযোগ করবি, তবে এসবের সুতা লম্বা করবি না। কত পাগল হলো, বউকে সরকারি হাসপাতালে সার্জারি করাবে না, তাই দেখলি? পুরুষের ভালোবাসা ভারী অদ্ভুত রে আসলেই। সব তো আর ভদ্রলোকের বেশি লম্পট হবে না। সাদের মতো বদমেজাজি পুরুষ মিষ্টভাষী লম্পট প্রতারকের চেয়ে ঢের ভালো। আজও টাকা নিয়ে এলে একদম আর মুখ ভার করে থাকবি না, বলে দিলাম। উল্টো আগ বাড়িয়ে বলবি তোর কষ্ট হচ্ছে, ওর আদর চাইবি, ওকে নিজের কাছে ধরে রাখবি। দেখিস তখন ওর গুমর কোথায় যায়। কি মাথায় ঢুকেছে? বোঝা গেছে? নিসা চোখ মুছে মাথা ঝাঁকায়। খানিক বাদে নাফিয়ার হাতটা টেনে নিয়ে বলে, এভাবে বোঝানোর জন্য হলেও তুমি এখানে থেকে যাও না ভাবি। নাফিয়া হাসলো, মেকি রাগ দেখালো। ধুর, আমাকে চাকরি বাকরি করতে হবে না পাগল, এমনিতেই তো আমি মাঝে মাঝে আসবো বোকা। সাদ বাইকটা একটানে নিয়ে থামে তালুকদার ম্যানশনের সামনে। অসীম তখন বসার ঘরে বসে ঝিমুচ্ছিলেন। শাহনাজ বহু চেষ্টা করেও রাতের খাবারটা খাওয়াতে পারল না। সাদকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়, উৎকণ্ঠা নিয়ে জানতে চায়, কোনো ভালো খবর আছে? সাদ মাথা নাড়ায়, বলে, নেই, সার্জারি লাগবে, দোয়া করবেন, সেজন্য এলাম। আব্বু, আপনার সাথে কথা আছে, খুব জরুরি। অসীম একটু চিন্তিত হয়ে পড়ল। এই সময় কি কথা? ছেলেকে ভীষণ অস্থির লাগছে দুশ্চিন্তায়। তবে তার চিন্তার বিষয় আরো একটাই হয়েছে। সার্জারির টাকা পয়সা কত কি লাগবে সেটা এক্ষুনি নাফিয়াকে কল করে জানবে বলে ঠিক করলো মনে মনে। অসীম কিছু জানতে চাইবার আগে সাদ তাড়াহুড়ো লাগিয়ে বলল, আব্বু, আপনি আমার বেতন কত ধরবেন? মানে প্রথম মাসের বেতন কত ধরবেন আমার? এমন প্রশ্নে অসীম অবাক ভীষণ অস্ফুটে জবাব দিলেন, 20-এর মতন। সাদ একটা চেয়ার টেনে অসীমের সামনে বসলো। তার অস্থিরতা বাড়ছে। 20 দিতেন? আচ্ছা এনাফ। তো আব্বু, আমাকে অনুগ্রহ করে এই মাসে বেতনটা অগ্রিম দিতেন। ওর সার্জারি প্রয়োজন। আই প্রমিস, আমি ঠিকঠাকভাবে আপনার অফিসে বসবো। আর এই মাস থেকে আমি আর কোথাও ইন্টারভিউ দেবো না। তবে আব্বু, 25 দিলে আমার পার্সোনালি ভালো হতো, অন্তত এই মাসে। তারপর না হয় আমার যোগ্যতা আর খামতি দেখে কাটাকাটি করে নিতেন। একটু বিবেচনা করুন প্লিজ। অসীম আর শাহনাজ সাদের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সাদ বলতে থাকে, প্লিজ আব্বু। সে কি অনুনয়! চির উদ্ধত ছেলেটা অসীমের সামনে চোরের মতো থিতু হয়ে বসে আছে। সাদ বাবার নির্লিপ্ততা দেখে আরো অস্থির হয়। আচ্ছা 25 কি বেশি চেয়ে ফেললাম? আচ্ছা সমস্যা নেই, 5 না হয় পরের মাসে বেতন থেকে কাটবেন, এখন দেন। আর যোগ্য হয়েছে কিনা সেটা পরে বিবেচনা করে কাটছাট করে নিন। এখন দেন আব্বু, আমি ঠেকে গেছি, প্লিজ। অসীম চুপচাপ চেয়ে রইল আরো কিছু মিনিট। পরপর উঠল, নিঃশব্দে এগিয়ে গেল নিজের ঘরে। আলমারিতে সবসময় 1050 ক্যাশ রাখা হয়, সেখান থেকে 30 বের করে এনে সাদের হাতে ধরিয়ে বলল, খুব যোগ্য হয়েছে তুমি। যাও সহি সালামতে টেনশনে বাইক ওড়াধরা চালিয়ে নাও। অ্যাপেন্ডিসাইট গুরুতর কিছু না, ভালো মন্দ কল করে জানাবা, লাগলে টাকা আরও পাঠাবো। তোমার বেতন থেকে সব কেটে নেব, তবুও লজ্জা রাখবে না। সে তোমার বউ, তার আত্মাকে কোনোভাবেই কষ্ট দেবে না। পুরুষ হওয়া মুখের কথা না, তার অসুখ বিসুখ নিরাময়ের সর্বোচ্চ করবা এভাবে। এই মেয়ে তোমাকে ভোগান্তি দিল, আবার এই মেয়ে তোমাকে সুস্থ সুন্দর সংসার দেবে। তোমার অসুখ বিসুখে অর্থনৈতিক সহায়তা না দিতে পারলেও চোখের পানি অন্তত ফেলবে। বউয়ের দুর্দিনে যেসব পুরুষ অতি সহজেই বৃষ্টিত হয় তারা হচ্ছে কাপুরুষ। কাপুরুষ হবে না কখনো। রিসেপশনে টাকা জমা দিয়ে ছুটতে ছুটতে কেবিনে গিয়েছে সাদ। কেবিনে তখন আর কেউ ছিল না। নাফিয়া রিমা বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। নিসা একা শুয়ে আছে চুপ করে। সাদ গিয়ে দরজাতে দাঁড়াতেই কাশলো মৃদু আওয়াজে। নিসা ওকে দেখলো। এবার নাফিয়ার কথা মতন সরাসরি আহ্লাদ মিশ্রিত কাতরতা নিয়ে স্বামীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার ব্যথা করে, কষ্ট হচ্ছে আমার। সাদ একদম নরম হয়ে গেল। চুপচাপ এগিয়ে গিয়ে ওর মাথার কাছে বসে চুমু খেতে লাগলো নিসার মাথায়।
নিসা আরামে চোখ বুজিয়ে নিয়ে অভিমানী সুরে বলল, সবসময় এভাবে সহজ থাকেন না কেন? একেবারে আদর্শ পুরুষ হয়ে গেলে তো মুশকিল নিশামণি, তখন অন্য মেয়েরাও আমাকে চাইতে শুরু করবে। তার চেয়ে ভালো মন্দ মিলেমিশে তোমারই হয়ে থাকি, কি বলো? নিসা হেসে মাথা দোলাতে লাগলো। দুজনের ভাব ভালোবাসা যখন আবার একাকার হলো, ঠিক সেই মুহূর্তে নাফিয়া এসে দরজায় দাঁড়ায়। কিছুক্ষণ সাদ আর নিসাকে দেখে উদাস চোখে। নিজেকে নিয়ে ও আজকাল বড্ড বেশি শঙ্কায় ভুগছে। ওর মনে হয় ওর চোখ দুটো নষ্ট হয়েছে। সুন্দর ভালোবাসাবাসী দেখলেই তাতে বদনজর লেগে যাবে। ও তাই চোখ নামিয়ে দ্রুত সরে দাঁড়ায়। সাদ অবশ্য ভাবিকে লক্ষ্য করেছে। সিমিন আর রিমা কেবিনে ঢুকতে নিসাকে তার কাছে রেখে চুপচাপ এগিয়ে যায় বারান্দায়। গিয়ে দাঁড়ায় নাফিয়ার ঠিক পেছনে। নাফিয়ার মুখে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে। নিজেকে সহজ সাজাতে হড়বড় করে বলে, সাদ, কাল নূরজাহান লাইব্রেরিতে একটু খোঁজ নিও তো। বিসিএস এ প্রিপারেশন নেব বলে কিছু বই অর্ডার করেছিলাম। আর শোনো, তোমার আমতলা পাড়ের ওই বাসাটা ছেড়ো না কেমন? ওটা এখন থেকে আমি ভাড়া থাকবো। বাড়িতে মালিক ধর্মভীরু আর তার 3 কন্যা। পরিবারটা যথেষ্ট নিরাপদ লাগে। এমন বাসাবাড়ি আজকাল মেলানো যায় না। তার উপর আমি একা মহিলা মানুষ থাকবো। আমার জন্য একেবারে পারফেক্ট। আমি 5-6 মাসের জন্য বরগুনা আছি, বুঝলে? টেম্পারি একটা ডিসেন্ট চাকরি হলে বেশ হতো। তুমি কিন্ডারগার্টেন স্কুলগুলোতে একটু খোঁজ নিও তো। সাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি চাকরি করবে? আর আগে বলবে না? ডিসিশনটা সকালে নিলাম। স্কুল নয়, তবে ভালো একটা জব অফারে আছে, করবে? বলো তো শুনি। সানভীর ভাইকে চেনো না? তোমার সম্পর্কে ভাসির হয়েছে। আমি যার কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমাদের বংশের সব থেকে বড় চাষের একমাত্র ছেলে। আগে এয়ারফোর্সে ছিলেন, সে সাইড রিটায়ার করেছেন আগে ভাগেই। সানভীর তালুকদার? জি, প্রায়ই তো শুনি নামটা। ওই যে বুড়ো হয়ে যাচ্ছে, বয়স 40 ছুঁই, অথচ বিয়ে করছে না বলে আব্বা মাঝে মাঝে কত আফসোস করেন তার নাম ধরে। তবে কখনো দেখিনি ওনাকে। দেখবে কিভাবে? সে তো মাত্র মাস 6 আগে বরিশালে এলো। এর আগে ঢাকা, থাইল্যান্ড এবং এখানে ওখানে ঘুরতো। আচ্ছা শোনো, উনি বেশ কয়েকটা এনজিও চালায়, তা তো তুমি জানোই। উনি বর্তমানে একটা প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল পর্যায়ে। বিধবা অথবা স্বামী পরিত্যক্ত মেয়েদের নিয়ে উনি কাজ করতে চান, তাদের স্বাবলম্বী করতে চান। ভাইয়া আমার কাছে কল করেছিলেন আজ পটুয়াখালী যাওয়ার পথে। তার কয়েকজন স্মার্ট লোক দরকার, অবশ্যই মেয়ে, যা চমৎকারভাবে এই প্রকল্পে বাস্তবায়ন করতে পারবে। আমার মনে হয় তোমার চেয়ে এত কাজ কেউ ভালো করে করতে পারবে না। ভাবি, তোমার কথা সানভীর ভাইকে বলবো? নাফিয়া একটু অবাক হয়েছে, একটু অস্বস্তিতে পড়েছে। সাদ বলতে থাকে, সানভীর ভাই চমৎকার একটা লোক, একটু সোজাসাপটা অবশ্য, কাজ করলে বুঝবে। তবে হ্যাঁ, বেতন বিষয়টা আলোচনা সাপেক্ষে, যেহেতু সমাজসেবামূলক প্রতিষ্ঠান। তুমি রাজি হও ভাবি, 5 মাস তোমার দারুণ কাটবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লিনিকের বাইরের আঙিনায় সিমিন পায়চারি করছিল। হাতে ছিল তার ফোনটা। মনোযোগ সম্পূর্ণটাই দিয়ে রেখেছে। একজোড়া কঠিন মনোযোগী দৃষ্টি যে ওকে সেই তখন থেকেই লক্ষ্য করে যাচ্ছে, সে খবর সে রাখেনি। কিছুক্ষণ পর পর সাদকে কল করে জানতে চাইছে ওটি শেষ হলো কিনা। শেষ হলে তবেই সে ঢুকবে ভেতরে। এতক্ষণে সেই মনোযোগী দৃষ্টি জোড়া তার দিকে এগোয়। সিমিনকে ভীষণ রকমের চমকে দিয়ে ঠান্ডা গলায় বলে, 12:30টার পরে এই চত্বরে পুলিশের টহল থাকে। বুঝতে পারছো কতটা বিপজ্জনক? এইভাবে চুল খুলে দিয়ে ফোন হাতে নিয়ে পায়চারি করার মানে কি? রোগী তো হাসপাতালের ভেতরে, বাইরে কি? সিমিন এতটাই চমকে ছিল যে ফোনটা প্রায় ফেলেই দিচ্ছিল হাত থেকে। নিজেকে সামলালো বহু কষ্টে। বুকে থুতুড়ি দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। আরহান আস্তে ধীরে সালামের জবাব দিয়ে তাকিয়ে আছে একদৃষ্টে। কার কাছে এসেছো? সিমিন গায়ের ওড়না টেনে জলদি করে মাথা ঠেকে তোতলে বলল, মেজ ভাবির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। ভেতরে মেডিসিনের ঘ্রাণে অসহ্য হয়ে উঠছিলাম, তাই এসে এখানে দাঁড়িয়েছি। আপনি এখানে কেন স্যার? রুবাইয়া ম্যামের বেবি হয়েছে, রক্ত পাওয়া যাচ্ছিল না, আমি দিয়ে গেলাম। এটুকু বলে আরহান আবার চেয়ে রইল সিমিনের দিকে। চত্বরের নিয়ন আলোতে মেয়েটিকে তার কাছে অপার্থিব এক নারী মনে হচ্ছে। জাগতিক মলিনতার লেশমাত্র নেই মুখে। স্নিগ্ধ নারী সুলভ আর লাস্যময়ী মুখটা। আশেপাশটা ছেয়ে আছে চমৎকার একটা মেলি পারফিউমের ঘ্রাণে। সেই প্রথম যেদিন দেখা হয়েছিল, প্রথম দিন ক্লাসে কান ধরিয়েছিল, তারপর করিডোরে কাঁদতে দেখেছিল। ওই বাচ্চা সুলভ মুখটার থেকে আজকের এই মুখটা ভীষণ আলাদা লাগছে। আরহানের মোটেও এই মেয়েকে ছাত্রী ভাবতে মন চাচ্ছে না এই আলোতে, এই নিরিবিলি চত্বরে।
আরহানের অমন নির্লজ্জ দৃষ্টির তোপে পড়ে সিমিন গুটিয়ে যায়। এতক্ষণ স্যার ভেবে সম্মান করলেও সেদিন সাক্ষাতের শেষ কথাগুলো মনে পড়ে যায়। এই লোক কেন আবার এভাবে তাকাচ্ছে? স্যার হিসেবে কথা বলতে এসেছে, ভালো কথা, কেন আবার এভাবে তার কি সেদিনের কথা মনে আছে? তাকে বলা হয়েছিল কোনো প্রাক্তন থাকলে যেন সিমিনকে এভাবে না দেখে, তবুও দেখছে। এ চায় কি? এর এমনতর দৃষ্টি সবসময় সিমিনের হাত পা অবশ করে দেয়। এই লোক খুব ভালো করে জানে, তবুও কেন? সিমিন অস্ফুটে বলে ঘুরল, আচ্ছা আসছি স্যার। সিমিন এত সস্তা না। এর সিমিনকে দেখে বুকে কিছু কিছু হয়। এর ভালো লাগে সিমিনের মুখ দেখতে, তাই বলে সিমিন হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবে সবসময়? ন্যূনতম আত্মসম্মানবোধ ওর থাকা উচিত। সিমিন ঘুরতে আরহান ঘোরালো ওকে, আস্তে ধীরেই বলল, এমনিতে অত ভালো টপ স্টুডেন্ট ছিলাম না, তবে পড়লে খুব পারতাম, রেজাল্ট ভালোই আসতো। সিমিন থামলো, ঘুরে তাকাতে আরহান বলতে লাগলো, বাবা চাষাভুষা শ্রেণীর লোক ছিলেন, পড়াশোনায় পরিশ্রম দিতাম, তাই মাধ্যমিক অবধি নিজের বৃত্তির টাকা, সেই সাথে জেলা প্রশাসন থেকে, কখনো এই সংস্থার থেকে কখনো ওই সংস্থার থেকে উপহার হিসেবে অর্থনৈতিক সহায়তাও পেতাম। উচ্চ মাধ্যমিকের পর বাবা মারা যান। নিজের পড়াশোনা সহ মা আর বোনের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। বোনকে বাধ্য হয়ে ভালো পাত্রস্থ করলাম, মাকে নিয়ে চলতে নেমে পড়লাম টিউশনিতে। কোনো ভার্সিটিতে কেন জানি না টিকলাম না, হয়তো কপাল খারাপ ছিল। এরপর একটা জেদ চাপলো মনে, ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে আমাকে দারুণ কিছু করতে হবে। আমার মনে আছে আমি দিনে 3-4 ঘন্টা ঘুমাতাম, বাকি সময় টিউশনি করাতাম আর পড়তাম। এরপর এক চান্সে টিকে গেলাম রিটেনে। এই যে দাড়ি গোঁফ গজানো বয়স থেকে বিসিএসে টিকে যাওয়া পর্যন্ত সময়টা আমি একটু শ্বাস ফেলার সময় পাইনি, তাই প্রাক্তন হয়নি কখনো কোনো। কথাগুলো বলল আরহান খুব সহজ গলায়। ওর স্বভাবই এমন, ভীষণ ঠান্ডা সবসময়। ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেবে তখনও ঠান্ডা গলায় ডেকে বলবে, এই যে সেকেন্ড বেঞ্চ, চশমা, আপনি প্লিজ উঠে দাঁড়ান এবং ক্লাস থেকে বের হন অনুগ্রহপূর্বক। আমি আপনাকে কান ধরানোর আগে বের হবেন। সিমিন চোখ তুলে ওর চোখে জড়ো হওয়া বিস্ময়ে চাপা দিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। আচমকা তার হাত পা আবার আগের মতো অবশ হতে শুরু করেছে। আরহান এবার একটু গলা খাকারি দিয়ে বলে, উজান প্রেমের প্রস্তাব দিক অথবা সাজির দিক, এখানে ওখানে তাকাতাকি করবে না। তোমার এক্সামের পরে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, এর মাঝে বাড়ির লোক বিয়ের কথা তুললে আমাকে বলবে। সিমিন ক্ষণে ক্ষণে চমকাচ্ছে, শ্বাস বন্ধ করে হাঁ করে তাকিয়ে আছে। আরহানের ঠোঁটে এসে ভর করেছে অমায়িক হাসির ঝিলিক। আবার ঠান্ডা গলায় বলল, লক্ষ্য করেছি তুমি বড্ড গা ঘেঁষা ছেলেদের, এতটা বন্ধুসুলভ হওয়া ঠিক নয়। ছেলে বন্ধু কয়েকজন বাদ দিয়ে দেবে, পড়াশোনার ব্যাপারে হেল্প করতে তোমার বান্ধবীরা আর আমি আছি। সিমিন নিজের মধ্যে নেই, ওর কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, লোকটাকে বলবে ওকে চিমটি কাটতে? আরহান হাতের ফোনটাতে সময় দেখলো। এবার আশেপাশে কোথাও কুকুর ডেকে উঠলে সিমিন ঘর থেকে বেরুলো। ওর পুরো শরীর কাঁপছে। ওসব দেখে আরহান মনে মনে কিছুক্ষণ হেসে পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে এগিয়ে দিয়ে ঘোরে। ওই চত্বর প্রস্থানের আগে শেষ একবার বলে, আমার কথা মেনে ছেলে বন্ধু বাদ দিলে কাল থেকে আমাকে কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না রোদের মাঝে তোমাকে পাহারা দিতে। একটু বিবেচনা করো। লম্বা লোকটা লম্বা কদম ফেলে চোখের পলকে ক্লিনিক চত্বর ত্যাগ করতে চাইল। সিমিন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে। এতক্ষণে ওর কণ্ঠ ফুটলো, ধিমি আওয়াজে বলল, ছেলে বন্ধু রাখবো না, ওই গলি চায়ের দোকানে আর চা খেতে যাবেন না তবে স্যার। আরহান একটু থামলো, তবে ঘুরল না, বলল, আমার লাস্টের 323 নম্বরটা সবসময় খোলা থাকে, তবে পড়াশোনা ব্যতীত অন্য কোনো কথা আমি অ্যালাউ করব না কিন্তু। ফজরের আজানের ঠিক আগে আগে নিসার অপারেশনটা হলো, কোনো রূপ জটিলতা নেই। সাদের উৎকণ্ঠা কমে এলো। ডাক্তার বেরিয়ে খবরটা দিতে। এতক্ষণ ওটির সামনে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়েছিল। অতটুকু মেয়ে, অতটুকু শরীর আর কাটাছেঁড়া। ভাবতে পারেনি সাদ এসব। ও শুধু ছটফট করেছিল। নাফিয়া এসে ভাত খেতে ডাকলেও নড়েনি, সাউকি এসে চা দিলেও খায়নি। তারপর যখন নিসাকে বের করা হলো, অস্থির উদ্ভ্রান্ত ছেলেটা গিয়ে এক থাবায় ধরল সোনার চুরি পরিহিত গোলগাল তুলতুলে হাতটা, ব্যগ্রস্বরে ডাকলো, নিশামণি, এই যে আমি। ব্যথা পেয়েছিলে? সিস্টার জবাব দিল, ভাইয়া পেশেন্ট ঘুমাচ্ছে, কথা বলবে না। নিসা তন্দ্রাচ্ছন্ন ছিল, ঘুমাচ্ছিল না। সাদের কণ্ঠস্বর কানে যেতেই দুর্বল চোখের পাতা মেলল অলস বেড়ালের মতো। সাদ ট্রলি থামিয়ে ওখানেই ঝুঁকলো, কণ্ঠে সাবেকি কাতরতা। কিছু বলবে জান? নিসা ক্ষীণ আওয়াজে জবাব দিল, ব্যথা পাইনি, শুধু ইনজেকশনটা দেওয়ার সময় ব্যথা পেয়েছি। শক্ত হাতটার মাথায় বুলালো সাদ। মলিন হেসে বলল,
আচ্ছা এবারকে ঘুমো, আমি আশেপাশে আছি, সব ঠিকঠাক, একদম দুশ্চিন্তা নেই। নিসাকে নিয়ে যাওয়া হলো পোস্ট অপারেটিভ রুমের দিকে। সাদ দাঁড়িয়ে রইল ঠাই। রিমা এসে বলল। সাদ মাথা নাড়ে। নাফিয়া হেসে এবার একটু ঠাট্টা করলো। এত বউ পাগল হওয়া ঠিক না ভাই, একটু শ্বাস নাও। সাদ এবার একটু লজ্জা পেল। সে বউ পাগল? আশ্চর্য, এটা কেমন কথা? মেয়েটা তার স্ত্রী, তার দায়িত্ব, তার সব। তার কত যত্ন করে মেয়েটা, পাগলামি করে, মাঝে মাঝে এসে এও বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।